কারো সর্বনাশ, কারো পৌষ মাস। হ্যাঁ, বাংলা প্রবাদটি উল্টা। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কিন্তু আমি আগে সর্বনাশটা বললাম, আলোচনাটা যখন করছি ব্রাজিল জাতীয় দল নিয়ে। ইনফ্যাক্ট জাতীয় দল না, তাদের প্লেয়ারদের নিয়ে, পার্টিকুলারলি ওই ২ জনকে নিয়ে। প্রথমত ওয়েসলির সর্বনাশটাই তো হলো, ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে তিনি ছিটকে গেলেন। যেটা এডারসনের জন্য পৌষ মাস হয়ে এসেছে, কেননা ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তিনি ডাক পেয়েছেন। ইনফ্যাক্ট এই মুভটা কি ব্রাজিল জাতীয় দলের জন্য এইবারের বিশ্বকাপে পৌষ মাসের একটা বার্তা নিয়ে আসছে কিনা, কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির জন্য এটা কি একটা লাকি ব্রেক হয়ে যাচ্ছে কিনা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। মিশরের বিপক্ষে ম্যাচটাতে ব্রাজিলের রাইট উইং ব্যাক ওয়েসলি তিনি ইনজুরিতে পড়েছেন। মাঠ থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন তখনই ভীষণ বিমর্ষ ছিলেন। পাশে ডাগআউটে বসে তোয়ালে দিয়ে ঢেকে একেবারে রীতিমতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তাকে গিয়ে অন্যান্য প্লেয়ার, কোচিং স্টাফরা সান্ত্বনা দিচ্ছিল। তখনই এটা বোঝা গিয়েছে যে ওয়েসলির বিশ্বকাপ শেষ। ব্রাজিলের জন্য এটা একটা বিরাট বড় চিন্তার বিষয়, কেননা যেই প্যাটার্নটাতে কার্লো অ্যানচেলোত্তি দলকে এখন খেলাচ্ছেন বলতে হচ্ছে কি, সেটা ম্যাচ টু ম্যাচে ইনফ্যাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। সেইখানটাতে ওয়েসলির রোলটা খুব গুরুত্বপূর্ণ, কেননা লেফট ব্যাকে যিনি খেলছেন আনচেলত্তির এই সিস্টেমটাতে, তাতে লেফট ব্যাককে অত উপরে ওঠার সেই ফ্রিডমটা কিন্তু তিনি দেননি, যেটা রাইট উইং ব্যাকের ক্ষেত্রে রয়েছে। ফলে ওয়েসলি যেহেতু ব্রাজিলের এই টিমটাতে সবচেয়ে রেকগনাইজড সেই উইং ব্যাক, সেই জায়গাটাতে তাকে হারানোটা ব্রাজিলের জন্য বিরাট বড় একটা সেটব্যাক। এখন একটু খেয়াল করে দেখেন, ওয়েসলি আউট হয়েছেন, ওয়েসলি জায়গায় নেওয়া হয়েছে কাকে? এডারসনকে। আতালান্তায় খেলা মিডফিল্ডারকে নেওয়া হয়েছে। রাইট ব্যাকের জায়গায় মিডফিল্ডারকে নেওয়া হলো কেন? এইটা তো প্রথম প্রশ্নের জায়গা। কিন্তু আমি ওই জায়গাটাতেই বলছি যে ব্রাজিল এবং তাদের কোচ কার্লো অ্যানচেলোত্তি একটা লাকি ব্রেক পেয়ে গেলেন কিনা। এডারসনকে এবারের ওয়ার্ল্ড কাপের মূল স্কোয়াডে যে রাখা হয়নি, সেটা অনেকের কাছেই একটু চমক হয়ে এসেছে, কেননা আতালান্তায় গত কয়েকটা সিজন ধরেই তার দুর্দান্ত কাটছে, এইবারের সিজনটাও অসাধারণ কেটেছে। ইনফ্যাক্ট আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে তার ট্রান্সফারটা হয়ে গেছে বলে খুবই স্ট্রং রিউমার, ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেই রকম একজন মিডফিল্ডার যিনি হচ্ছে গিয়ে মাঝ মাঠে তার বল উইনিং এবিলিটি রয়েছে, ইনফ্যাক্ট অ্যাটাকও তিনি ইনিশিয়েট করতে পারেন, এবং তার প্রেজেন্সটা হচ্ছে গিয়ে খুবই মানে ওই জায়গাটাতে দেখান মাঠে খুব ভিজিবল। তার মতো একজনকে ওয়ার্ল্ড কাপ রোস্টার থেকে অ্যানচেলোত্তি কেন বাদ দিয়েছিলেন? এবং শুধু তাকে বাদ দেওয়ার হিসাবটা না, আপনি যদি ওভারঅল যদি চিন্তা করে দেখেন, কার্লো অ্যানচেলোত্তির এই ২৬ সদস্যের ব্রাজিল স্কোয়াডে মিডফিল্ডার রয়েছেন মাত্র ৫ জন। কাসেমিরো, ব্রুনো গিমেরেস, ফাবিনিও, দানিলো সান্তোস এবং লুকাস পাকেতা। তার মধ্যে লুকাস পাকেতাও তো মানে মিডফিল্ডার, কিন্তু তিনি তো আসলে ওই যে অ্যাটাকিং মিডফিল্ডার, নাম্বার 10 প্লে মেকার, সেই জায়গাটাতে প্রপার মিডফিল্ডের ওই জায়গাটাতে কিন্তু ব্রাজিল একটুখানি লাইট কিনা, এই আলোচনার জায়গাটা চলছিল। এখন হিসাবটা ছিল কার্লো অ্যানচেলোত্তির, কেন তিনি এরকম নিয়েছিলেন? তিনি নিয়েছিলেন কেননা তিনি দলকে 4-2-4 এই সিস্টেমে খেলাবেন বলেই ধারণা করা হচ্ছিল। ইনফ্যাক্ট ব্রাজিল যে ২টা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তার মধ্যে প্রথমটাতে পানামার বিপক্ষে ওই 4-2-4 এই দলকে তিনি খেলিয়েছেন শুরুতে। সেকেন্ড হাফটাতে গিয়ে সেইটা ফরমেশন চেঞ্জ করে 4-3-3 তে তিনি দলকে কনভার্ট করেছেন। ইনফ্যাক্ট আপনি যদি ওইটা বলেন, যখন তারা ডিফেন্ড করে তখন সেটা 4-4-2 হয়ে যাচ্ছে। মিডফিল্ডে আরেকজনের প্রেজেন্স লাগবেই। এটা আমিও ওই প্রথম ম্যাচে পানামার সঙ্গে খেলার পরেই সেটা বলেছিলাম। তারপরে এই ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা বলেছিলাম যে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবো যে আনচেলত্তি কি করেন। সত্যি এই ইজিপ্টের বিপক্ষে ম্যাচটাতে দেখা গেল যে ব্রাজিল মিডফিল্ডে একজন সংখ্যা বাড়িয়েছে, পাকেতাকে 11 এ এনেছে, এবং সেইটা করা ছাড়া ব্রাজিলের পক্ষে এবারে ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব না। মানে সেটা করে জিতবে কিনা ওটা আলাদা আলোচনা, কিন্তু ২ জন মাত্র মিডফিল্ডার নিয়ে যুক্তরাষ্ট্রের এই প্রচণ্ড গরমের সময় এরকম একটা লং টুর্নামেন্টে, যেই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে এবার ম্যাচ সংখ্যাও একটা বেশি, নকআউট পর্বে ৫টা ম্যাচ, সেইখানে ভাই ২ মিডফিল্ডার নিয়ে বিগ টিমের এগেনস্টে, বিগ ইউরোপিয়ান টিমের এগেনস্টে, যাদের বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক সময়গুলোতে বিশ্বকাপের ফলাফল ভয়াবহ, ২ মিডফিল্ডার নিয়ে তারা আসলে জিততে পারবে না। এবং সেই ২ মিডফিল্ডারেরও একজন, কাসেমিরোর বয়স হচ্ছে গিয়ে ৩৪ বছর। ফলে একাদশে ৩ জন মিডফিল্ডার খেলানোটা মাস্ট। মিশরের বিপক্ষে ম্যাচটাতে আমরা দেখেছি যে তিনি 3 জন মিডফিল্ডার খেলেছেন, এবং এখন যেই বিভিন্ন জায়গায় পড়া পড়ছি আর কি, বিভিন্ন জায়গায় যে লেখা পড়ছি, ব্রাজিল তাদের গণমাধ্যম, তাদের এই ন্যাশনাল টিম সংশ্লিষ্ট, তাতে মনে হচ্ছে যে কার্লো অ্যানচেলোত্তি মিডফিল্ডে 3 জন নিয়েই আসলে একাদশটা সাজাবেন, ওয়ার্ল্ড কাপটা সেভাবে তিনি প্ল্যান করছেন।
মিডফিল্ডে যদি ৩ জন থাকে তাহলে তার টোটাল মিডফিল্ডারই রয়েছে ৫ জন। এই জায়গাটা কি আসলে শর্ট হয়ে যায় না? এই জায়গাটা কি অ্যানচেলত্তি যে ২৬ সদস্যের স্কোয়াড করেছেন সেই জায়গাটাতে কি একটু কম হয়ে যায় না? ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যখন ২৩ সদস্য ছিল তখন শুধুমাত্র গোলকিপিং পজিশনটাতেই একজন এক্সট্রা ছিলেন, মানে ২ জন এক্সট্রা ছিলেন। এছাড়া প্রত্যেক পজিশনেই তো একজন করে বিকল্প রাখা হয় সাধারণ হিসাবটাতে ফুটবলে। এখন স্কোয়াডটা ২৬ জনের, সেইখানে ব্রাজিলে যদি মিডফিল্ডার থাকেন ৫ জন আর সেই ৫ জনের মধ্যে ৩ জন যদি একাদশে খেলেন, আপনি ১ মাসের একটা লম্বা টুর্নামেন্টে এইটা দিয়ে আসলে পার পাওয়াটা খুব মুশকিল। সেই কারণটাতেই আমি বলছি যে এইটা একটা লাকি ব্রেক হয়ে এসেছে। অবভিয়াসলি ওয়েসলির জন্য এটা ভীষণ রকম আনলাকি। অবভিয়াসলি কোচ কার্লো অ্যানচেলত্তির একটা মানে এখন ট্যাকটিক্সের ওই জায়গায় কৌশল পরিবর্তন তিনি আনবেন। কিন্তু এই যে একটা মিডফিল্ডার এড করতে পেরেছেন তিনি, রাইট ব্যাক তিনি হচ্ছে ইনজুর্ড হয়েছেন, সেই জায়গায় এডারসনকে এড করেছেন। এইটা আমার কাছে মনে হয় ব্রাজিলের জন্য একটা লাকি ব্রেক। দেখেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি, বছরখানেক হয়েছে। এখনো এই ব্রাজিল টিমটার ক্লিয়ার কোনো আইডেন্টিটি, আনচেলত্তির ব্রাজিলের ক্লিয়ার আইডেন্টিটি কিন্তু আপনি দেখতে পাবেন না। একটা সময় গিয়ে মনে হচ্ছিল দীর্ঘ একটা সময় ধরে বেশিরভাগ ম্যাচটাতে তিনি দলকে ওই 4-2-4-এ খেলিয়েছেন ৪ জন ফরওয়ার্ড নিয়ে, এবং সেইখানটাতে এস্তেভাওয়ের রোলটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এস্তেভাও যেহেতু ইনজুরির কারণে ছিটকে গেছেন, রড্রিগোও ছিটকে গেছেন, ফলে এই জায়গাটাতে কি তিনি আসলেই ৪ জন ফরওয়ার্ড নিয়ে খেলবেন কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। পানামার বিপক্ষে ম্যাচটাতে যখন সেভাবে স্টার্ট করেছিলেন তখন মনে হচ্ছিল ব্রাজিল বোধহয় সর্বনাশের পথে আছে। হ্যাঁ, কোনো ম্যাচের কোনো সময় প্রয়োজন অনুযায়ী আপনি এটা করতে পারেন, কিন্তু ব্রাজিলের যদি প্রেফার্ড ফরমেশন হয় 4-2-4, এটা দিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা যাবে না। মিডফিল্ডার এখানে একজন বাড়াতেই হবে। সেই ফ্লেক্সিবিলিটি ইজিপ্টের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি, এবং সেইখানটার সুযোগটাই আসলে কার্লো অ্যানচেলত্তি কাজে লাগিয়েছেন যখন ওয়েসলি ইনজুরির কারণে আউট হয়ে গেছেন। হ্যাঁ, এখন আবার আপনি রাইট ব্যাকের ওই পজিশনটা ব্রাজিল ধরতে পারেন যে কিছুটা দুর্বল হয়েছে। এই জায়গাটাতে দানিলো ওই ম্যাচটাতে খেলেছেন ইজিপ্টের বিপক্ষে যখন ওয়েসলি উঠে গেছেন, এবং দানিলো ভালো খেলেছেন। দানিলো কিন্তু ভালো প্লেয়ার, ভালো ডিফেন্ডার, মোর অফ এ ওরকম অ্যাটাকে গিয়ে তিনি অত বেশি আসলে হেল্প করে না, বয়স হয়ে গেছে তার ৩৪ বছর। এই জায়গাটাতে ব্রাজিল আপনি বলতে পারেন একটু লাইট, অথবা ওই দিনের ম্যাচটাতে যে ইবানেজ যে খেলেছেন সেন্টার ব্যাক হিসাবে, তিনিও ওই রাইট ব্যাক হিসাবে খেলতে পারেন। এই জায়গাটুকু একটুখানি স্যাক্রিফাইস আসলে আনচেলত্তিকে করতেই হবে, কিন্তু এই সুযোগটা নিয়ে তিনি মিডফিল্ডের সংখ্যাটা একজন মিডফিল্ডার বাড়িয়েছেন, এডারসনকে তিনি স্কোয়াডটাতে অন্তর্ভুক্ত করেছেন। কার্লো আনচেলত্তি যেহেতু ব্রাজিলে খুব বেশি দিন সময় পাননি, এই ১ বছর সময় হয়েছে, তার মধ্যে কয়টা ১০টা-১২টা ম্যাচ মনে হয় ব্রাজিল খেলেছে, ফলে এই টিমটার কাছ থেকে একটা ক্লিয়ার আইডেন্টিটি আমরা দেখতে পাইনি। আপনি লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনাকে দেখলে বুঝবেন। ধরেন ওই দিনের ম্যাচটাতে স্ক্যালোনি যেই ম্যাচটাতে ওই দিন মানে এই ম্যাচটাতে তারা যে হন্ডুরাসের বিপক্ষে খেলো, তাদের ফার্স্ট 11 কিন্তু খেলেই নেই, মানে শুরুর যেই একাদশটা, কিন্তু তাতেও আর্জেন্টিনার খেলার ওই আইডেন্টিটিটা আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কিভাবে খেলছে, কিভাবে খেলতে চাইছে। কেননা ভাই ৮ বছর ধরে স্ক্যালোনি এই আর্জেন্টিনা টিমটার কোচ, তিনি এই টিমটার যেমন নারী নক্ষত্র জানেন, পুরো টিমটাও জানেন যে কোচ তার কাছ থেকে কি চায়। ব্রাজিলের ক্ষেত্রে, আনচেলত্তির ক্ষেত্রে তো আর সেটা না। কিন্তু ফাইনালি গিয়ে মনে হচ্ছে যে তিনি ৩ মিডফিল্ডে শিওরলি এখন সেটেল করবেন, যেহেতু ওয়েসলির ইনজুরিতে তিনি এডারসনকে একাদশে ইনক্লুড করে দিয়েছেন। এবং আমিও একটা আলোচনাতে বলেছিলাম যে নট নেসেসারিলি এটা যে ব্রাজিলের জন্য ভয়াবহ কোনো দুঃসংবাদ, যে ট্যাকটিক্যাল চেঞ্জ। আপনি বলতে পারেন ওয়ার্ল্ড কাপ শুরু হবে হচ্ছে গিয়ে ১১ই জুন থেকে, আজকে ৭ই জুন, ৪ দিন আগে যদি কোচ তার বেস্ট 11 বেস্ট ফরমেশন না জানেন, তাহলে তো ভাই সমস্যা আছে, বলতেই পারেন। আপনি বলতে পারেন ১৩ তারিখে ব্রাজিলের ফার্স্ট ম্যাচ, তো সপ্তাহখানেক আগেও যদি তারা বেস্ট 11 বেস্ট ফরমেশন যদি কোচ না জানেন, সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এইটা আবার ওইটাও দেখাচ্ছে যে কার্লো অ্যানচেলত্তি ট্যাকটিক্যালি কতটা ফ্লেক্সিবল। এই ব্রাজিল টিমটাকে নিয়ে তিনি যদি ধরেন ২০৩০ পর্যন্ত তার কন্ট্রাক্টের রিনিউ করা হয়েছে, তিনি আছেন, পরের বিশ্বকাপে আরো অনেক ক্লিয়ার আইডেন্টিটি ব্রাজিলের কাছ থেকে আমরা দেখতে পাবো। অ্যানচেলত্তি কি চান সেইটা তো পরে আলোচনা, কিন্তু এখনকার এই হিসাব করলে আমার কাছে মনে হয় যে আনচেলত্তির এই অ্যাপ্রোচ খারাপ না। তিনি আর যে ফ্লেক্সিবিলিটির জায়গাটা যে রয়েছে, এবং সেইখানটাতেই আসলে ব্রাজিল অনেককেই মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে ঠিক কি খেলবেন, কোন ফরমেশনে খেলবেন, কোন উপায়ে খেলবেন, ম্যাচ টু ম্যাচ ধরেও ইনফ্যাক্ট সেটা আসলে ভ্যারি করতে পারে। তবে আমার কাছে সত্যি এইটা মনে হয়, অবভিয়াসলি এটা ওয়েসলির জন্য খুবই হৃদয় বিদারক ঘটনা, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে তিনি ছিলেন এইভাবে ছিটকে যাওয়াটা, কিন্তু তারই সর্বনাশ যেমন এডারসনের জন্য পৌষ মাস হয়ে এসেছে, ঠিক তেমনিভাবে ব্রাজিল টিমের জন্য, আনচেলত্তির জন্য এইটা একটা, আমি বলবো লাকি ব্রেকই হয়ে এসেছে, যেইটা ইউ নেভার নো ব্রাজিলকে হয়তোবা হেক্সা জিতে দিতে পারে।
যেটা আমি বলছিলাম এর আগে যে ব্রাজিল 5টা ওয়ার্ল্ড কাপ জিতেছে তার মধ্যে অন্ততপক্ষে 4 বার একাদশে তাদের সিগনিফিক্যান্ট চেঞ্জ করতে হয়েছে। 58 এর প্রথম 2টা ম্যাচে পেলে গারিঞ্চি একাদশে ছিলেন না, থার্ড ম্যাচ থেকে এসেছেন, তারপরে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। 62 তে পেলে সেকেন্ড ম্যাচে ইনজুরিতে পড়ে গেলেন, এরপরে এমারিল্ডো সেই যে ভয়েডটা কি সুন্দরভাবে ফিল আপ করেন, ওয়ার্ল্ড কাপ জিতেছে। 94 এ ব্রাজিলের ক্যাপ্টেন ছিলেন রাই, তিনি গ্রুপ পর্বের পর নকআউট পর্বে গিয়ে একাদশেই জায়গা হারিয়ে ফেলেছেন, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছে। 2002 বিশ্বকাপ শুরু হওয়ার ব্রাজিলের ম্যাচে ঠিক আগের দিন তাদের ক্যাপ্টেন এমারসন ইনজুরির কারণে ছিটকে গেছেন, সেই জায়গাটাতে স্টেপ আপ করেছেন জিলবার্টো সিলভা এবং সেইখানটাতেও কিন্তু ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এইবারও কি আসলে এই এডারসন যেভাবে সুযোগটা পেলেন, ইউ নেভার নো, এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা রোল এই মিডফিল্ডার রাখতে পারেন। সেই কারণে আমার মনে হচ্ছে ওয়েসলির সর্বনাশে শুধু এডারসনের পৌষ মাস না, ব্রাজিল জাতীয় দল এবং কার্লো অ্যানচেলত্তির জন্য ইনফ্যাক্ট এটা একটা পৌষ মাস হিসেবেই তো আসছে। লাকি ব্রেক নয় কি?